গভীর নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় জেলাগুলো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আগামীকালও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলবৎ রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নদ নদীর পানি বাড়ায় দেশের ৬ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। গেল ২ দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় হাঁটু পানিতে ডুবে আছে নিউ মার্কেট এলাকা। স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট ভাঙি যায়, প্যাসেঞ্জারও বন্ধ পড়ে যায় এই পানি হইলে। মার্কেটে বেচাকেনা অবস্থা না, পানি কাটার জন্য গাড়িগুলো চলতে হতেছে না। আমি আসছি প্রায় আরো ২ ঘন্টা আগে, কিন্তু বৃষ্টির কারণে দোকানে ঢুকাই যাচ্ছে না। এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায় ওইটার একটা ব্যবস্থা করা, কারণ আমাদের জন্য এটা খুবই, রিক্সা ভাড়া ২০ টাকা থেকে ৬০ টাকা হয়ে যায়। সমস্যাগুলো তো সমাধান করার দায়িত্ব যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের। তারা কি উদ্যোগ নিতেছে? এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী, বরিশাল, ভোলা সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব এলাকায় নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বরিশাল নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের ৩০ তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। নদ নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নিম্নচাপ ও বৃষ্টি নিয়ে সবশেষ অবস্থা জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ জানাবেন যে নিম্নচাপ ও বৃষ্টির কারণে হাতিয়াতে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন এবং বিদ্যুতের সরবরাহ ঠিক রয়েছে কিনা? জি হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বলবো এখানে বিদ্যুতের তেমন একটা সমস্যা হয়নি, কারণ হাতিয়াতে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্র থাকায় এখানে বিদ্যুতের তেমন একটা সমস্যার মধ্যে এখানকার গ্রাহকদেরকে পড়তে হয়নি। অন্যদিকে দুর্যোগের এবং আবহাওয়ার যদি আমি কথা বলতে হয় তাহলে বলবো যে গত ৩ দিন ধরে অব্যাহত ভারী বর্ষণ এখনো চলমান রয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টির কিছুটা নাগাল বা থেমেছে বলে বলা চলে, কিন্তু এখনো আকাশে গুমুটা পরিবেশ এবং অন্ধকারচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। গত ৩ দিন থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যে নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তা এখনো অব্যাহত আছে। আমি সকাল থেকে হাতিয়ার নলছিরা ঘাটে অবস্থান করছি। আমি এখানে দেখেছি সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তির পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তারা ঘাটে এসে অবস্থান করছে। তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। আগামীকালকে সকালবেলা জেলা সদরে তাদের পরীক্ষা, তারা নদী পার হওয়ার জন্য ঘাটে এসে অপেক্ষা করছেন। এদিকে ক্ষয়ক্ষতি বা এফেক্টেড যদি বলতে হয় তাহলে আমি বলবো যে হাতিয়ার নলছিরাঘাটে বেড়িবাঁধের বাইরে গত 2 দিনের জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিশ্বর ইউনিয়নের মাইচা মার্কেট এবং পাইতন মার্কেটে মাছ বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরিশ্বর ইউনিয়নের পূর্ব পাশেই জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের অধিকাংশ এলাকায় ধসে পড়েছে। কিন্তু এখনো জলোচ্ছ্বাসে তেমন একটা বেড়িবাঁধ ছিঁড়ে যায়নি, কিন্তু ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আগামী পূর্ণিমা এবং আমাবস্যার জোয়ারে বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে এসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে বলছেন সরগাছিয়া, ডালচর এবং নিজিম দ্বীপে যেসব এলাকা জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে এগুলা ক্ষতিগত তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।